আবারও সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। সমঝোতা না হলে ইরানকে কঠিন পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের। আলোচনার নামে প্রতারণা করা হলে পাল্টা জবাব দেওয়ার হুমকি ইরানের। মেক্সিকোর মাদক সম্রাট এল মেনচোর মৃত্যু ঘিরে জালিস্কোতে সহিংসতা। ন্যাশনাল গার্ডের ২৭ সদস্য সহ ২ দিনে প্রাণহানি, ৭০-এর বেশি, ১০,০০০ সেনা মোতায়েন। প্রয়োজনীয়তা ফুরালেও মুসলিম বিশ্বের ঐতিহ্য এখনো টিকিয়ে রাখছে গাজার মেসাহারাতিরা। রাত গভীর হলেই সুরার ঢোলের আওয়াজে বাড়ি বাড়ি ছোটে তরুণরা। দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে। আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। সমঝোতায় না পৌঁছালে কঠিন পরিণতি বরণ করতে হবে ইরানকে, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানে অভিযান ইস্যুতে যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনা কর্মকর্তা জেনারেল কেইনের বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলেও ক্ষোভ জানান তিনি। তবে পাল্টা হুমকি জানিয়ে তেহরান বলছে প্রতারণার শিকার হলে জবাব দিতে প্রস্তুত তারাও। এদিকে ইরান জুড়ে অব্যাহত আছে সরকার বিরোধী বিক্ষোভ। আবারও বিক্ষোভে উত্তাল ইরান। তৃতীয় দিনের মতো সরকার পতনের দাবিতে প্রতিবাদ সমাবেশ চলছে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তেহরান ইউনিভার্সিটির পাশাপাশি আল জাহরা, আমির কবিরের মতো প্রতিষ্ঠানগুলোতে চলছে ক্ষোভ। পোড়ানো হয় ইরানের জাতীয় পতাকা। একদিকে অভ্যন্তরীণ অস্থিরতা, অন্যদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রস্তুতি। এই অবস্থায় তেহরান বলছে সংঘাতের চেয়ে আলোচনাকেই প্রাধান্য দিতে চায় তারা। তবে আক্রান্ত হলে বিন্দুমাত্র ছাড় নয়। আমাদের অবস্থান স্পষ্ট, সেটি হলো পারমাণবিক ইস্যুতে সিদ্ধান্তে পৌঁছানো এবং মার্কিন নিষেধাজ্ঞা শেষ করা। আশা করি আগামী ২-৩ দিনের মধ্যে আরেকটি রাউন্ডের আলোচনা হবে। তবে আমরা যদি দেখি যুক্তরাষ্ট্র আমাদের সাথে প্রতারণা করছে, আমরা অবশ্যই যথোপযুক্ত অবস্থান নেব। আমাদের সামরিক বাহিনী অবশ্যই আরো সতর্ক থাকবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, সমঝোতায় ব্যর্থ হলে কঠিন পরিণতি ভোগ করতে হবে ইরানকে। বিভিন্ন গণমাধ্যমে জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের মন্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলেও ক্ষোভ জানান তিনি। আমি চাই ইরানের একটি চুক্তি হোক, কিন্তু যদি আমরা কোনো সমঝোতায় না যেতে পারি তাহলে তা ইরান এবং দেশটির জনগণের জন্য খুবই খারাপ দিন হবে। পুরো বিষয়টির দায়িত্ব দেওয়া হয়েছে জেনারেল কেইনকে। তিনি অভিজ্ঞ একজন যোদ্ধা। এর আগে ইরানের বিরুদ্ধে অপারেশন মিডনাইট হ্যামারের নেতৃত্ব দিয়েছেন তিনি। এ অবস্থায় সংঘাতের পথে না গিয়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জাতিসংঘের। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। তেহরান থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে ইস্পাহান রাজ্যে এই দুর্ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, ট্রেনিং ফ্লাই করার মুহূর্তে হঠাৎ এক সবজির দোকানের ওপর আছড়ে পড়ে হেলিকপ্টারটি। এতে ঘটনাস্থলেই নিহত হন পাইলট আর তার সহযোগী আর মাটিতে থাকা 2 ব্যক্তি। কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। এ নিয়ে তদন্ত চালাচ্ছে কর্তৃপক্ষ। কিছুদিন আগে ইরানের হামেদানে একটি F-4 ফাইটার দুর্ঘটনার শিকার হলে প্রাণ হারান পাইলট। সেনা অভিযানে মাদক সম্রাট এল মেনচো নিহতের জেরে এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে মেক্সিকোয়। ১০,০০০-এর বেশি সেনা মোতায়েন করে কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়েছে পরিস্থিতি। 2 দিনের সহিংসতায় প্রাণহানি দাঁড়িয়েছে ৭০ জনের ওপর, যাদের মধ্যে রয়েছে ন্যাশনাল গার্ডের ২৭ সেনা। রোববার দিনব্যাপী নাশকতার পর সোমবার কোনো কোনো এলাকায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও কাটেনি আতঙ্ক। জ্বালানি সরবরাহ, বিমান চলাচল শুরু হলেও এখনো বেশ কিছু রাজ্যে বন্ধ স্কুল। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া বহু গাড়ি, এখনো উঠছে ধোঁয়া। রোববার মেক্সিকোয় দিনব্যাপী চলা ব্যাপক ধ্বংসযজ্ঞের চিহ্ন এগুলো। একদিনের তাণ্ডব শেষে সোমবার কিছুটা স্বাভাবিক হতে শুরু করে পরিস্থিতি। প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম জানিয়েছেন, সব কার্যক্রম প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। শুরু হয়েছে জ্বালানি সরবরাহ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশ জুড়ে মোতায়েন করা হয়েছে 10,000-এরও বেশি সেনা।
বেশ কয়েকটি এয়ারলাইন্স ফ্লাইট বিলম্ব ও বাতিল করলেও স্বাভাবিকভাবে কাজ করছে বেশিরভাগ বিমানবন্দর। এখনও আতঙ্ক কাটেনি সেখানে অবস্থানরত বিদেশিদের। গতকাল আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম, কোনো খাবার ছিল না, কিচ্ছু না, কোনো দোকান খোলা ছিল না। ভয়াবহ একটি দিন ছিল। আমার মেয়ের চোখের সামনে একটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় এক সন্ত্রাসী। আমাদের চারদিকে আগুন জ্বলছিল। আবারও সহিংসতার শঙ্কায় এখনও বন্ধ বেশ কিছু রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান। বিশেষ করে হালিস্কো, নারাইত, কলিমার মতো ঝুঁকিপূর্ণ রাজ্যগুলোয় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। রোববার এক সেনা অভিযানে মাদক সম্রাট এল মেনচো আটক ও নিহতের খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক নাশকতা আর তাণ্ডব শুরু করে তার পরিচালিত মাদক চক্র সিজেএনজির সদস্যরা। রাস্তায় স্পাইক ও পেরেক ফেলে বন্ধ করে দেয় যান চলাচল। পথে পথে অগ্নিসংযোগ করে ছড়ায় আতঙ্ক। সেনাদের লক্ষ্য করেও গুলি চালায় সন্ত্রাসীরা। হালিস্কো, গুয়াদালাহারা, সান ইদ্রিসো সহ অন্তত 20টি রাজ্যে দিনভর চলে অরাজকতা। দুদিনে প্রাণ হারায় ন্যাশনাল গার্ডের 27 সেনা। নিহত হয় এক বেসামরিক নাগরিক সহ সন্দেহভাজন 46 গ্যাং সদস্য। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ায় কাল হয়ে দাঁড়ালো মেক্সিকোর সবচেয়ে দুর্ধর্ষ মাদক সম্রাট এল মেনচোর। প্রেমের সূত্র ধরেই তার অবস্থান সম্পর্কে গোপন তথ্য পায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। 24 ঘন্টারও কম সময়ের প্রস্তুতিতে চালানো হয় অভিযান। রীতিমতো ফিল্মি স্টাইলে চলে ঘণ্টাখানেক গোলাগুলি। এক দফা পালিয়ে গেলেও গুরুতর আহত অবস্থায় ধরাশায়ী হয় এল মেনচো। পরে হেলিকপ্টার যোগে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড পার্সনের। মাথায় $15 মিলিয়ন পুরস্কার দিয়ে ঘোরা এল মেনচো দীর্ঘদিন ধরে ছিলেন মোস্ট ওয়ান্টেড তালিকার একদম শীর্ষে। বছরের পর বছর তন্ন তন্ন করে খোঁজার পরও নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দিয়ে গেছেন বারবার, কিন্তু শেষ রক্ষা হয়নি এ দফায়। শুক্রবার এল মেনচোর অবস্থান নিয়ে গোপন ক্লু পায় মেক্সিকোর নিরাপত্তা বাহিনীর সদস্যরা। জানা যায় প্রেমিকার সঙ্গে দেখা করতে তাপালপা নামক এক শহরের একটি রিসোর্টে যান এল মেনচো। সাক্ষাৎ শেষে সেখানে অবস্থান করছিলেন কুখ্যাত এই ড্রাগ লর্ড। সময় নষ্ট না করে রোববার এল মেনচোর অবস্থানরত কেবিন কমপ্লেক্সটিতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। শুরুতেই এল মেনচোর রিসোর্ট চারদিক থেকে ঘিরে ফেলে গ্রাউন্ড ফোর্স। তা বুঝতে পেরে গুলি চালায় এল মেনচোর দেহরক্ষীরা। ঘণ্টাখানেক রীতিমতো ছবির মতো চলে যুদ্ধ। এ সময় আকাশে অবস্থান নেয় কয়েকটি হেলিকপ্টার। এছাড়াও শহরের কেন্দ্রস্থলে অবস্থান নেয় সেনাবাহিনীর বেশ কিছু সদস্য। গোলাগুলির এক পর্যায়ে পাশের বনাঞ্চলে পালিয়ে গেলেও পরে নিরাপত্তা কর্মীদের হাতে 2 দেহরক্ষী সহ আটক হন এল মেনচো। গুরুতর আহত মাদক সম্রাটকে হেলিকপ্টার যোগে মেক্সিকো সিটি নেওয়ার পথে মৃত্যু হয় তার। কর্তৃপক্ষ বলছে এল মেনচোর প্রেমিকার খুব কাছের কারো সাহায্যে অবস্থান সম্পর্কিত তথ্য পেয়েছিল তারা। এছাড়াও গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। তবে অভিযানে কোনো মার্কিন সেনা ছিল না। অনিক রহমান, যমুনা নিউজ। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে লাতিন আমেরিকার মাদক সম্রাট হয়ে উঠেছিলেন মেক্সিকোর আলোচিত ড্রাগ লর্ড এল মেনচো। গাজা চাষ থেকে সাবমেরিন করে মাদক পাচার সব অপরাধে হাত পাকিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের কম বেশি সব রাজ্যে এই নেটওয়ার্ক গড়ে তুলেছিল তার সিজেএনজি ড্রাগ কার্টেল। পাচার হতো ফেন্টানিল ও কোকেইনের মতো ভয়াবহ সব মাদক। সম্প্রতি বিশেষ অভিযানে তাকে হত্যা করে মেক্সিকোর স্পেশাল ফোর্স। মেক্সিকোর ইতিহাসে যে কজন সন্ত্রাসী গভীর প্রভাব ফেলেছে তাদেরই একজন এই এল মেনচো। মাদক চক্রের নেতৃত্ব দিয়ে দেশটিতে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন এই মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। এল মেনচোর পুরো নাম নেমেসিও গুসেগুয়েরা সার্ভান্তেস। 1966 সালে মেক্সিকোর মিচোয়াকান রাজ্যে জন্ম তার। 80-এর দশকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে গাঁজা চাষের মাধ্যমে অপরাধ জগতে হাতেখড়ি। শেষমেশ হেরোইন পাচার করতে গিয়ে ধরা পড়ে 3 বছর জেল খেটে মেক্সিকো ফেরেন এই দাগি আসামি। মেক্সিকো ফিরেই এলাকার মাদক চক্র মিলেনিওর কার্টেলে যোগ দেন এল মেনচো। হিংস্র স্বভাবের কারণে দ্রুতই অপরাধী মহলে পরিচিত হয়ে ওঠেন ড্রাগ কিং। মিলেনিও কার্টেল ভেঙে গেলে জালিস্কো নিউ জেনারেশন বা সিজেএনজি নামে নতুন ড্রাগ কার্টেল গড়ে তোলেন এই কুখ্যাত অপরাধী। এহেন কোনো অপরাধ নেই যা করেননি এল মেনচো।
এক সাময়িকীতে প্রকাশিত হয় মেক্সিকান এক আইনজীবীকে হুমকি দিতে বরফ ভর্তি বাক্সে শূকরের কাটা মাথা পাঠিয়েছিলেন তিনি। সাবমেরিন ভর্তি করে দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে পাঠাতেন ফেন্টালিন ও কোকেইন, আর এসব কারণেই তাকে সরাতে উঠে পড়ে লেগেছিল যুক্তরাষ্ট্র। সম্প্রতি সেনা অভিযান চালিয়ে মেনচোকে হত্যা করে মেক্সিকোর স্পেশাল ফোর্স। এরপর থেকেই বিভিন্ন স্থানে তোলপাড় চালাচ্ছে মেনচোর অনুসারীরা। মেক্সিকোর অন্তত 8টি রাজ্যে ছড়িয়েছে সহিংসতা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ইরানের সাথে উত্তেজনার জেরে লেবাননে অবস্থিত মার্কিন দূতাবাস আংশিকভাবে খালি করে ফেলার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার জরুরি কাজে নিয়োজিত কর্মী ছাড়া সকলকে প্রত্যাহারের নির্দেশ দেয় মার্কিন প্রশাসন। তাদের পরিবারের সদস্যদেরও দেয়া হয়েছে দেশে ফেরার নির্দেশনা। এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি জানান, দূতাবাস চালু রয়েছে এবং অপরিহার্য কর্মীরা দায়িত্বে আছেন, তবে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই নেওয়া হয়েছে সামরিক পদক্ষেপ। বৈরুতে মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় স্বল্প সময়ের নোটিশে বা কোনো পূর্ব ঘোষণা ছাড়াই মার্কিন কর্মীদের অতিরিক্ত ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। অন্যদিকে সোমবার উত্তর পূর্ব সিরিয়ায় অবস্থিত নিজেদের সবচেয়ে বড় ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। ক্যারিবীয় সাগরে থামছেই না মাদক বিরোধী অভিযানের নামে যুক্তরাষ্ট্রের হামলা। আবারও নৌযানে হামলা চালিয়ে 3 জনকে হত্যা করেছে মার্কিন সেনাবাহিনী। সোমবার সাউদার্ন কমান্ডের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় এই আক্রমণের দৃশ্য। তাদের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা নিশ্চিত হয় মাদক পাচারে জড়িত ছিল নৌযানটি, আর মাদক পাচারের রুট ধরেই যাত্রা করেছিল সেটি, আর তখনই নৌযানটিতে লক্ষ্য করে আঘাত হানা হয়। পেন্টাগন জানায়, এ অভিযানের সময় আহত হয়নি কোনো মার্কিন সামরিক সদস্য। গেল বছরের সেপ্টেম্বর থেকে এ ধরনের হামলায় মোট মৃত্যুর সংখ্যা প্রায় 150। অভিযানগুলোকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আখ্যা দিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। যুক্তরাষ্ট্রে তীব্র তুষার ঝড়ের ফলে নতুন করে অন্তত আরও 5000 ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ারের তথ্য অনুযায়ী সোমবার বাতিল হয় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক এসব ফ্লাইট। সবচেয়ে বেশি বাতিল হয়েছে নিউ ইয়র্ক, নিউ জার্সি ও বোস্টনে। সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় রোড আইল্যান্ডের টিএফ গ্রিন আন্তর্জাতিক বিমানবন্দরের সকল কার্যক্রম। এ নিয়ে রোববার থেকে দুদিনে বাতিল হয়েছে 9000-এরও বেশি ফ্লাইট। এতে চরম দুর্ভোগে পড়েছে কয়েক লাখ যাত্রী। ধারণা করা হচ্ছে মঙ্গলবারও বিঘ্নিত হতে পারে বিমান চলাচলের শিডিউল। এদিকে কানাডার বিভিন্ন বিমানবন্দরও যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেয়ার পরামর্শ দিয়েছে। দখলকৃত পশ্চিম তীরে একটি মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। পুড়ে গেছে ধর্মীয় স্থাপনাটির প্রবেশদ্বার ও একাংশ। মিলেছে ভাঙচুরের প্রমাণও। মহানবীকে অবমাননা করে বর্ণবাদী স্লোগান ও চিত্র আঁকা হয়েছে মসজিদের দেয়ালে। সোমবার স্থানীয় সময় রাতে নাবলুসের আবু বকর আল সিদ্দিক মসজিদে এই ঘটনা ঘটে। ফজরের নামাজ পড়তে এসে মসজিদে আগুন দেখতে পান মুসল্লিরা। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সত্যতা যাচাই করা হয়। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ IDF। জানিয়েছে, নাশকতার সাথে জড়িতদের দ্রুতই আটক করা হবে। সেহরির সময় বাদ্য বাজিয়ে ধর্মীয় গান গেয়ে মুসলিমদের ঘুম থেকে ডেকে তোলেন মেসাহারাতিরা। আধুনিক যুগে এর প্রয়োজনীয়তা ফুরিয়ে গেলেও মুসলিম বিশ্বের ঐতিহ্য এখনও টিকিয়ে রেখেছে কোনো কোনো এলাকার মানুষ। যুদ্ধবিধ্বস্ত গাজাতেও প্রাচীন রীতি অনুসরণ করছে আধুনিক মেসাহারাতিরা। রাত গভীর হলেই বাড়ি বাড়ি ছুটে চলে তরুণের দল। তাদের কণ্ঠের সুর আর ঢোলের আওয়াজ প্রাণের স্পন্দন তৈরি করে গাজাবাসীদের মধ্যে। অন্ধকার ফুরে আনন্দের উপলক্ষ হয়ে ওঠে শিশুদের জন্য। চারদিকে ধ্বংসস্তূপ, অন্ধকার পথঘাট। এরই মধ্যে এগিয়ে চলেছে একদল ফিলিস্তিনি তরুণ। বাদ্য বাজিয়ে, গান গেয়ে জঞ্জালে ভরা রাস্তা পেরিয়ে ছুটছে মানুষের বাড়ি বাড়ি। সুরে সুরে মহান আল্লাহর বন্দনা আর দরুদ।
গাজার খান ইউনিসের মেসাহারাতিদের এই দলের সদস্য 6 জন। সেহরির জন্য গাজাবাসীর ঘুম ভাঙায় তারা। তাদের আগমনে উৎসব মুখর পরিবেশ তৈরি হয় এলাকাগুলোয়। আনন্দিত হয়ে ওঠে শিশুরা। ধ্বংসস্তূপের মাঝেও তাদের গান যেন বেঁচে থাকার জয়গান। সেহরির সময় বেরিয়ে আসি মূলত শিশুদের আনন্দ দিতে। খুবই ভালো লাগে। সব বাধা কঠিন চ্যালেঞ্জের মধ্যেও চালিয়ে যাচ্ছি। আমরা শিশুদের আনন্দ দিতে চাই, অন্য সব দেশের মতো মানুষের মতো বাঁচতে চাই। 2 বছর যুদ্ধ দেখার পর আমরা আবার আশপাশে আলোকসজ্জায় সাজিয়েছি, রং করেছি, জঞ্জাল পরিষ্কার করেছি। মেসাহারাতিদের উপস্থিতি আমাদের আশা জাগায়, শক্তি দেয়। গাজার তরুণ মেসাহারাতিদের দলটি গঠিত হয়েছিল 2021 সালে। তখন সদস্য ছিল 8 জন। যুদ্ধে প্রাণ হারিয়েছেন 2 জন। সত্যি বলতে আগের কথা মনে পড়লে অনেক কষ্ট হয়। কিভাবে আমরা আনন্দ নিয়ে সেহরির জন্য জাগতাম। মনে হয় যেন তখন আলোতে ছিলাম, এখন অন্ধকারে। যা হয়েছে আমাদের সাথে তা মর্মান্তিক। মুসলিম বিশ্বের এই ঐতিহ্য হাজার বছরের। কালের বিবর্তনে ঘুম ভাঙানির কাজ অ্যালার্ম দিয়ে হলেও জনপ্রিয় রীতি টিকিয়ে রাখতে এখনো বিভিন্ন দেশে প্রচলিত মেসাহারাতিদের ভূমিকা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। 5ম বছরে গড়ালো রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ক্ষমতা নেয়ার দুদিনের মধ্যে যুদ্ধ বন্ধ করবেন দম্ভ নিয়ে এমন কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার দায়িত্ব গ্রহণের 1 বছর পেরিয়ে গেলেও বাস্তবে তেমন কোনো অগ্রগতিই হয়নি। 4 বছরে প্রতিবেশী 2 দেশেই প্রাণ গেছে লাখ লাখ সেনার। বহু বেসামরিক মৃত্যু আর অর্থনৈতিক বিপর্যয় তো আছেই। ক্ষয়ক্ষতির তালিকায় ওপরে ইউক্রেনই। নেটোর সদস্যপদ তো মেলেইনি, উল্টো মস্কোর দখলে গেছে বিশাল এলাকা। 24 ফেব্রুয়ারি 2022, 4 বছর আগে আজকের দিনেই শুরু হয়েছিল ইউক্রেনে রাশিয়ার অভিযান। কিয়েভের ন্যাটো যোগদানকে কেন্দ্র করে উত্তেজনা রূপ নিয়েছিল সরাসরি যুদ্ধে। রাশিয়ার ভাষায় এটি ছিল বিশেষ সামরিক অভিযান। সময়ের ব্যবধানে যুদ্ধ এতটাই দীর্ঘ হয়েছে যে 2041 সাল থেকে 2045 সাল পর্যন্ত চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েতের অংশগ্রহণের সময়কালকে ছাড়িয়ে গেছে। 4 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে 2 পক্ষের লাখ লাখ সেনা হতাহতের শিকার। ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি মানবিক সংকটও তীব্র হয়েছে। ক্রমাগত হামলা চালিয়ে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ অনেক এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। 2025 সালেই প্রায় 4700 বর্গ কিলোমিটার এলাকা দখলের দাবি করেছে মস্কো। 2026 সালের তথ্য অনুযায়ী 20%-এরও বেশি ইউক্রেনীয় ভূমি দখলে নিয়েছে মস্কো। একদিকে দখলকৃত অঞ্চল ছাড়তে নারাজ ভ্লাদিমির পুতিন, অন্যদিকে ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভূখণ্ডের বিনিময়ে শান্তি নয়। সংঘাত বন্ধে বহুবার আলোচনার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি, বরং হামলা জোরদার করেছে রাশিয়া। পশ্চিমাদের সমর্থনে প্রতিরোধ অব্যাহত রেখেছে ইউক্রেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার আগে 2 দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ থামানোর কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দায়িত্ব গ্রহণের 1 বছর পেরোলেও থামেনি যুদ্ধ। এমনকি বিশ্লেষকরা বলছেন শীঘ্রই যুদ্ধ থামার সম্ভাবনা ক্ষীণ, বরং সংঘাতের পরিধি আরও বাড়তে পারে। দীর্ঘায়িত হতে পারে ইউরোপের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় এই যুদ্ধ। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ভারতে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছে রোগীসহ 7 আরোহী। সোমবার সন্ধ্যায় রাঁচি থেকে দিল্লি যাচ্ছিল উড়োযানটি। পথে ঝাড়খণ্ডের চাতরা জেলার সিমারিয়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে সেটি। উড্ডয়নের কিছুক্ষণ পরই কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির। এরপর বিধ্বস্ত হয় একটি জঙ্গলে। প্রশাসন জানিয়েছে 2 জন পাইলট ছিলেন উড়োযানটিতে। একজন রোগীর সাথে 2 স্বজন ছাড়াও ছিলেন 2 জন স্বাস্থ্যকর্মী। এয়ার অ্যাম্বুলেন্সটি 39 বছরের পুরনো বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে খারাপ আবহাওয়ার কারণেই দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। চলছে উদ্ধার কাজ। দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। নেপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে কমপক্ষে 19 জনের, গুরুতর আহত আরও 25 জন। সোমবার 44 জন আরোহী নিয়ে রাজধানী কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল পর্যটকবাহী একটি বাস। পথে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় 200 মিটার নিচে। পাশেই ছিল
ত্রিশূলী নদী। ঘটনাস্থলেই প্রাণ হারান 17 জন। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আরও 2 জনের। বাকি আহতরা কাঠমান্ডুর হাসপাতালে চিকিৎসাধীন। তবে চিকিৎসকরা জানিয়েছেন অনেকের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় বাড়তে পারে প্রাণহানি। হতাহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে চীন, ব্রিটেন, ভারত ও নিউজিল্যান্ডের নাগরিকরা রয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। তীব্র তুষারঝড়ের মাঝেও আমোদ ফুর্তিতে ব্যস্ত নিউ ইয়র্কের অনেক বাসিন্দা। প্রায় 9 বছর পর এমন পরিসরে তুষারপাত দেখে বেশ আপ্লুত তারা। বহু মানুষ জড়ো হয়েছে জনপ্রিয় টাইমস স্কয়ারে। প্রকৃতির তাণ্ডবে উপভোগ করছেন তারা। স্থানীয়দের সাথে আমোদে মেতেছে পর্যটকরাও। এরই মধ্যে আবার স্কি পেট্রোলিং করে গৃহহীনদের উদ্ধারে কাজ করছেন অনেকে। তীব্র বাতাস আর সেই সাথে অনবরত তুষারপাত, এরই মাঝে নামমাত্র পোশাক পরে আমোদ করে বেড়াচ্ছেন এই মার্কিনী। তীব্র ঠান্ডাও যেন হার মেনে নিতে বাধ্য তার এই দুঃসাহস দেখে। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে তাণ্ডব চালাচ্ছে শক্তিশালী তুষারঝড়। এরই মধ্যে প্রায় 24 ইঞ্চি পুরু বরফের আস্তরণে ঢেকে গেছে নিউ ইয়র্কের মতো ব্যস্ত শহরগুলো। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। তবে তাতে কর্ণপাত করছে না নিউ ইয়র্কবাসী। প্রকৃতির এমন হাড় কাঁপানো তাণ্ডব বেশ উপভোগী করছেন তারা। আমোদে মেতেছেন পর্যটকরাও। এটা দারুণ এক মুহূর্ত। মনে হয় 15 বছরেরও বেশি সময় পর তুষারপাত দেখছি। সকাল সকাল টাইমস স্কয়ারে এসে দেখি পাগলামি করতে এখানে আমি ছাড়াও আরো অনেকেই জড়ো হয়েছে। মানুষ বরফ দেখতে পাহাড়ে যায়। এদিকে আমাদের শহরই এখন সাদা বরফে ঢেকে গেছে। আমি সকলকে বলবো, পার্কে না গিয়ে রাস্তায় হাঁটুন। এদিকে বরফের ওপর দিয়েই স্কি পেট্রোলিং করছে একদল মানুষ। গৃহহীন মানুষ দেখলে এগিয়ে যাচ্ছেন সাহায্যে। কেউ কেউ আবার তীব্র ঝড়ের মাঝে পোষা কুকুর নিয়ে ঘুরছেন পার্কে। অনেক গৃহহীন মানুষ বিপদে আছে, বিশেষ করে বৃদ্ধরা। তীব্র তুষারপাতে তারা বাকিদের মতো সরে যেতে পারে না। তাই আমি স্কি পেট্রোল করে গৃহহীনদের খুঁজে বের করছি। প্রায় 9 বছর পর এমন ভয়াবহ তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর। পুরু বরফের কারণে জরুরি সেবা ছাড়া সব যান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাতিল হয়েছে কয়েক হাজার ফ্লাইট। সবশেষ 2017 সালে এমন তুষারঝড় দেখেছিল শহরটির বাসিন্দারা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। টুরিস্ট পার্কে অসুস্থ হয়ে 72টি বাঘের মৃত্যুর ঘটনায় তোলপাড় চলছে থাইল্যান্ডে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে এবার তদন্তে নেমেছে থাই কর্তৃপক্ষ। মৃত বাঘগুলোর দেহ থেকে আলামত সংগ্রহের পর মিলেছে ভাইরাস সংক্রমণের প্রমাণ। স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে মৃত্যুর আগে ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাসে আক্রান্ত ছিল পার্কটির বাঘগুলো। তবে তা কিভাবে সংক্রমিত হয়েছে সেটি এখনো জানা যায়নি। সোমবার মরদেহগুলো পুড়িয়ে মাটি চাপা দেওয়া হয়। টাইগার কিংডম নামের পার্কটির 2 স্থানে প্রায় 250 বাঘ রাখা হয়েছিল। গেল 2 সপ্তাহে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে 72টি বাঘ মারা যায়। ধারণা করা হচ্ছে বাঘগুলোর জন্য সরবরাহকৃত কাঁচা মুরগির মাংস থেকে ছড়িয়েছে ভাইরাস। বিরল কাকাপো পাখির ডিম ফোটার মুহূর্ত ধরা পড়ল ক্যামেরায়। গভীর মমতায় ছোট্ট ছানাকে আঁকড়ে উত্তাপে রাখা মা পাখির সেই দৃশ্য মন কেড়েছে নেটিজেনদের। এই ঘটনা নিউজিল্যান্ডের কডফিশ আইল্যান্ডের। মঙ্গলবার পাখিটি ডিম ফুটিয়েছে বলে জানা গেছে। বর্তমানে সারা পৃথিবীতে মাত্র 200টির মতো কাকাপো পাখি টিকে রয়েছে, যাদের একমাত্র নিবাস নিউজিল্যান্ডের প্রত্যন্ত কয়েকটি দ্বীপ। টিয়ার প্রজাতির মধ্যে একমাত্র উঠতে না পারা বিরল এক পাখি এই কাকাপো, যার গড় আয়ু সাধারণত 60 থেকে 100 বছর। গঠনে বড় ও ভারী এবং পাখার গঠন ভিন্ন থাকায় উঠতে পারে না এরা। একটি প্রাপ্তবয়স্ক কাকাপো পাখি ওজনে প্রায় 4 কেজি পর্যন্ত হতে পারে। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্কের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।